নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন গাপ্পটুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। শান্তিনিকেতনের পাশে বিরাট একটা বটগাছের ছায়ায় লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন এক হাভেলি। যতবারই কেউ এই বাড়ির পাশ দিয়ে গিয়েছে, একটা অদ্ভুত অনুভূতি তাকে আঁটিপুটে জড়িয়ে ধরেছে, যেন বাড়ির দেয়ালগুলোতে কেউ চুপিসারে চোখ রাখছে, ফিসফিস করে কিছু বলছে, হয়তোবা কাছে ডাকছে। তবে এই বাড়ি নিয়ে কেউ বেশি মাথা ঘামায়নি। তার ওপর কয়েক দশক ধরে বাড়িটিতে ফাঁকা পড়েছিল। লোকমুখে রটেছিল এখানে রাতের বেলায় আলো জ্বলে, মাঝরাতে কারো আওয়াজ ভেসে আসে, কিন্তু এগুলো সব গল্প বলে উড়িয়ে দেওয়া হতো। এই বাড়িটাই উত্তরাধিকারের সূত্রে পেল সজল আর রিয়া, এক তরুণ দম্পতি। সজল সদ্য ঢাকার একটা কর্পোরেট অফিসে চাকরি পেয়েছে, আর রিয়া তার শিল্পকর্ম নিয়ে ব্যস্ত। বিয়ের কিছুদিন পরেই তারা শান্তিনিকেতনে চলে আসে এই নতুন বাড়িটিকে সাজিয়ে তুলতে। যদিও রিয়ার মনের মধ্যে একটা ভয়ের অনুভূতি ছিল, সজলের এই বাড়িটিকে নিয়ে দারুণ উৎসাহ। পুরানো দালান, বড় বড় জানালা, কারুকার্যময় খোদাই করা দরজা, সেই সব কিছুই যেন তাকে একটা রহস্যময় আকর্ষণে বাঁধতে শুরু করল। যখন তারা বাড়িটা দেখার জন্য প্রথমবার প্রবেশ করল, ঘরের ভেতরের একটা নিস্তব্ধতা তাদের চমকে দিল। মনে হচ্ছিল যেন বাতাসেও একটা চাপা গুমোট ভাব ছড়িয়ে আছে। সেদিন রাতেই তাদের প্রথম রাত শুরু হলো এই হাভেলিতে। দিনের সময় হাভেলিটা অনেক সাধারণ মনে হলেও রাত হবার সাথে সাথে যেন নেমে আসে এক অশরীরী কালো আধারের ছায়া। শোনো না গো, আমার কেমন জানি করছে, খুব ভয় ভয় লাগছে। তুমি শুধু শুধু চিন্তা করছো, ওসব কিছু না, আমি আছি তো। অনেকদিন বাড়িটা পড়েছিল জন্য তোমার এমন মনে হচ্ছে। তবুও আমার কেমন জানি কু ডাকছে, কেমন জানি বিদ ঘুটে গন্ধ, চারদিকে নিস্তব্ধ, কারোর কোনো সারা শব্দটুকুও নেই। হঠাৎ রিয়ার কানে একটা ফিসফিস শব্দে ভেসে ওঠে, যেন কেউ ওকে ডাকছে। শোনো, তুমি কি কিছু শুনছো? কেউ ফিসফিস করে কথা বলছে। কই না তো, বই পড়ে পড়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে। এগুলো শুধু তোমারই কল্পনা, আর কিছু না। এত টেনশন করিও না, ঘুমিয়ে পড়ো। কাল অফিস আছে, সকাল সকাল বেরোতে হবে। শোনো না, অফিস থেকে একটু তাড়াতাড়ি আসিও। এই বাড়িতে আমার একা থাকতে কিছুতেই ভালো লাগবে না, দম বন্ধ হয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসব। নিজের খেয়াল রেখো। আমি যাই এখন, দেরি হয়ে যাচ্ছে। বাই, দেখে শুনে যেও। সেই দিন রিয়ার দিনের বেলায় একাকিত্ব বিষণ্ণ মন নিয়েই কেটে যায়। সন্ধ্যা নেমে আসছে, আর কিছুক্ষণ পর রাত নেমে আসবে। আমার অনেক ভয় লাগছে। উনিও এখনো আসছেন না। যাই, একটু বাহিরে গিয়ে দেখি উনি কত দূর। রিয়া বাহিরে বারান্দা দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটা বন্ধ দরজা তার চোখে পড়ে। কে কে কথা বলছেন? দয়া করে সামনে আসুন, এভাবে আমাকে ভয় দেখাবেন না প্লিজ। সজল, তুমি কি চলে এসেছো? নিশ্চয়ই আমার সাথে মজা করছো। তার কৌতূহল জাগল, সে দরজা খুলে ভিতরে প্রবেশ করতে গেল। কে কে ওখানে? সামনে আসুন। আমি কাউকে বাঁচতে দেব না। তোমাকেও মেরে ফেলবো। রিয়া ভয় পেয়ে সেখান থেকে তীব্র গতিতে ছুটতে লাগল। এক অদৃশ্য ছায়া যেন তাকে তাড়া করিয়ে চলেছে, ক্রমশ তার দিকে যেন এগিয়ে চলছে, যেন পিছে তাকানোর কোনো উপায় নেই। ছুটতে ছুটতে সে একটা কামরায় এসে পৌঁছায়, ময়লাযুক্ত একটা কামরায়, যেন এক শতাব্দী থেকে কারো পা পড়েনি। একটিমাত্র বিছানা অক্ষত রয়েছে, পাশেই রয়েছে একটা পড়ে থাকা ভাঙ্গা টেবিল। খোলা জানালায়
যেন কিঞ্চিত আলো এসে উকি মারছে। হঠাৎ রিয়া সেই ভাঙা টেবিলের নিচে একটি চামড়ার ডায়েরি লক্ষ্য করল। পুরানো ডায়েরি, বছরের পর বছর পড়েছিল, যেন কারো স্পর্শ পড়েনি, একটা অক্ষরও লিপিবদ্ধ হয়ে ওঠেনি। আর সে ডায়েরিটা খুলে দেখল, ডায়েরিটা মিলি নামের এক মহিলার, যিনি এই বাড়ির গৃহকর্ত্রী ছিলেন। ডায়েরির পাতায় পাতায় লেখা ছিল তার জীবনের কিছু গল্প আর সবচেয়ে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা। মিলি লিখেছিল কেমন করে তাকে এই হ্যাভেলিতে বন্দি করে রাখা হয়েছিল, কেমন করে সে দিনের পর দিন এই বাড়ির অন্ধকারে কাঁদত, প্রহর গুনত তার মুক্তির। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, তোমরা আমার বাড়িতে যারা এসেছ সতর্ক থাকো, আমার কষ্ট আর শাপ তোমাদের শান্তিতে থাকতে দেবে না। যাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রতিশোধের আগুনে পুড়বে সে, তবে এর রেশ রয়ে গেছে এই বাড়ির প্রতিটি ইটে ইটে। রিয়া ভয়ে একদম জমে গেছে। সজল অফিস থেকে ফিরলে সে সজলকে ডায়েরিটা দেখায় আর সব খুলে বলে। সজল তার কথায় বিশ্বাস করা শুরু করে আর সেও ভয় করতে শুরু করে। সেইটা দেখানোর পর তোমার কথা বিশ্বাস না করে থাকতে পারলাম না। আমরা যখন এই হাভেলিতে এসেই পড়েছি তখন আর ফিরে যাচ্ছি না। মিলির এই ডায়েরির কথা জানতে আমাদের ইতিহাসের আরও গভীরে খোঁজ নিতে হবে। এই হাভেলির রহস্য উদ্ঘাটন না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না।